অনেক দিন আগের কথা। সোনাপুর নামে এক গ্রামে জমিদার শাহনওয়াজ চৌধুরী নামে এক খুব বড় আর ভীষণ অহংকারী জমিদার ছিল। ওই এলাকায় তার ছিল অগাধ জমি জায়গা আর বিপুল সম্পত্তি। আর অন্যদিকে সেই একই গ্রামে আব্দুল হাকিম আর তার স্ত্রী জাহানারা বেগম নামে এক গরিব বৃদ্ধ দম্পতি থাকতেন। তাদের কোনো সন্তান ছিল না, ঘরেও ছিল না কোনো ধন সম্পত্তি। তাদের একমাত্র ভরসা ছিল একটা পুরনো বুড়ো গরু, যাকে তারা নিজেদের সন্তানের মতোই ভালোবাসতেন। সেই গরুর দুধ বিক্রি করেই কোনো মতে তাদের ছোট্ট সংসার চলত। আরও শোনো, অনেক দেরি হয়ে গেছে। ওই বেচারি গরুটাকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘাস খাওয়াও না কেন? একটু ভালো করে দেখো তো, সকাল থেকে ঘাস না পাওয়ার কারণে কিভাবে কাঁদছে। দয়া করে উঠো আর ওকে বাইরে নিয়ে যাও। ও যদি একটু ঘাস খেতে পারে তাহলে ওর একটু শান্তি হবে। ওর খুব জোরে ক্ষুধা লেগেছে। জাহানারা, ঘরে তো খাবার জলটুকুও শেষ হয়ে গেছে। আমি বরং আগে পাড়ার দিক থেকে ঘুরে আসি, দেখি যদি কিছু পাওয়া যায়। আমার শরীরটাও আজ একটু দুর্বল লাগছে। ঠিক আছে, আপনি আগে যান। আমি ততক্ষণ একটু রুটি আর তরকারি পোটলায় বেঁধে দিচ্ছি। আপনি ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে, তখন আপনারও তো খিদে পাবে। আপনি গরুর দড়িটা খুলুন, আমি খাবার নিয়ে আসছি। জাহানারা বেগম ভেতরে গিয়ে একটা পুরনো কাপড়ে রুটি বেঁধে আনলেন। এর মধ্যে আব্দুল হাকিম গরুর দড়ি খুলে তাকে চড়াতে ধীরে ধীরে বের হয়ে গেলেন। তিনি গরুটাকে নদীর ধারে নিয়ে গেলেন, যেখানে চারদিকে সবুজ ঘাস ছড়িয়েছিল। গরুটাও মনের সুখে ধীরে ধীরে ঘাস খেতে লাগল। আব্দুল হাকিম একটা পুরনো বটগাছের ছায়ায় বসে নিজের পোটলা খুলে ধীরে ধীরে খাবার খেতে শুরু করলেন। ওই নদীর ধারেই জমিদার শাহনওয়াজ চৌধুরীর বিস্তীর্ণ জমি ছিল। জমির চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল, কিন্তু অসাবধানতায় গরুটাও কোনোভাবে সেই বেড়ার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ল আর টাটকা ফসল দেখে মনের আনন্দে খেতে শুরু করল। ঠিক তখনই জমিদারের এক অহংকারী কর্মচারী সেখানে এসে হাজির হল। এই বুড়ো, এটা কার গরু রে? এর এত সাহস যে মালিকের জমিতে এসে ফসল খাচ্ছে? এই হট এখান থেকে! ওই কর্মচারী গরুটাকে লাঠি দিয়ে মারতে মারতে টেনে নিয়ে যেতে লাগল। গরুটাও ব্যথায় অসহায়ভাবে চিৎকার করতে লাগল। সেই চিৎকার শুনে আব্দুল হাকিম খাবার ছেড়ে দৌড়ে এসে পড়লেন। বাবা, থামো! আমার গরুটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? দয়া করে ওকে মেরো না। কি ক্ষতি করেছে জিজ্ঞেস করছো? এটা নবাব সাহেবের জমিতে ঢুকে পড়েছে। এখন এটা নবাব সাহেবের কাছেই যাবে, উনি ঠিক করবেন এর কি হবে। দেখো বাবা, ও তো একটা অবলা প্রাণী। ও আমাদের মতো ভালো মন্দের তফাৎ বোঝে না। শুধু একটু ঘাস খেয়েছে বলে তুমি কি আমার গরুটাকে নিয়ে যাবে? আমরা দুজন বুড়ো মানুষ, আমাদের আর কেউ নেই। এই গরুটার উপর ভরসা করেই আমরা বেঁচে আছি। যদি তুমি ওকে কেড়ে নাও তবে আমরা কিভাবে বাঁচব বলো তো? আমি নিজেই নবাব সাহেবের কাছে যাব আর তাকে অনুরোধ করব গরুটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তোর মতো অনেক দেখেছি। যা নবাব সাহেবের কাছে, ওখানে গেলেই বুঝবি মালিকের রাগ কাকে বলে। জমিদারের লোক গরুটাকে মারতে মারতে নিয়ে গেল। আব্দুল হাকিম কাঁদতে কাঁদতে আর কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। তাকে এত দুঃখে দেখে জাহানারা বেগম ভয়ে ভয়ে এগিয়ে আসলেন। আল্লাহ, আপনার কি হলো? আপনি এত দুঃখী কেন? আপনি কাঁদছেন কেন? কিছু বলেন তো। আমাদের গরু কোথায়? ওকে কোথায় ফেলে এলেন আপনি? এভাবে ভেঙে পড়েছেন কেন? নবাবের লোক আমাদের গরু নিয়ে গেছে, ওকে হাভেলিতে নিয়ে গেছে।
ওরা আমাদের গরু কেড়ে নিয়েছে। কিন্তু কেন? কেন নিয়ে গেল আমাদের গরু? আমাদের গরু নবাবের কি ক্ষতি করেছে? ও বলছিল আমাদের গরু নাকি নবাব সাহেবের ফসল খেয়ে ফেলেছে, তাই ও লাঠি দিয়ে মারতে মারতে আমাদের গরুটা নিয়ে চলে গেল। শুধু একটু ঘাস খেয়েছে বলে আমাদের গরুটা নিয়ে চলে গেল। ও একটা অবলা প্রাণী। ও কি জানে ওটা নবাবের জমি? মানুষের বুদ্ধি থাকে, কিন্তু পশুর কি বুদ্ধি আছে? ও যেখানে ঘাস দেখেছে সেখানেই চলে গেছে। ওই লোকটা তো ওকে তাড়িয়ে দিতে পারত। আমরা আমাদের সারা জীবনের আশা ওই গরুটার ওপরই রেখেছি। ও আমাদের সন্তানের মতো আমাদের পালন করছে। আপনি এখন নবাবের কাছে যান আর আমাদের বিচার পাইয়ে দিন। জাহানারার কথা শুনে আব্দুল হাকিম অনেক কষ্ট নিয়ে জমিদার শাহনওয়াজ চৌধুরীর হাভেলিতে যায়। নবাব সাহেব, আমি খুব গরিব এক বুড়ো মানুষ। আপনার লোক আমার গরুটাকে ধরে নিয়ে এসেছে। দয়া করুন, আমরা না খেয়ে মরে যাব। আমাদের গরুটা ফিরিয়ে দিন। তোর গরু আমার অনেক ক্ষতি করেছে, এজন্য তোকে জরিমানা দিতে হবে। টাকা না দিলে গরু পাবি না। সাহেব, আমি জরিমানা কোথা থেকে দেব? আমার কাছে খাওয়ার টাকাও নেই। আমি জরিমানা কেন দেব যখন আমার কাছে কিছুই নেই? তোর সাহস বুড়ো, তুই আমাকে প্রশ্ন করছিস? তোর গরু আমার ঘাস খেয়েছে, আমার ক্ষতি হয়েছে, তোকে জরিমানা দিতেই হবে। আমি জরিমানা না নিয়ে তোকে এখান থেকে যেতে দেব না। এই, কে কোথায় আছিস? এই বুড়োটাকে 10টা চাবুক মার, তারপর একে হাভেলির বাইরে ছুঁড়ে ফেলে দে। জমিদারের হুকুমে কর্মচারীরা আব্দুল হাকিমকে 10টা চাবুক মারল। আব্দুল হাকিম ব্যথায় কাতরাতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে কোনোভাবে বাড়ি ফিরলেন আর জাহানারাকে সব খুলে বললেন। নবাব আমাদের ওপর খুব অন্যায় করেছে। এখন আমরা সুলতানের কাছে যাব। সুলতান আমাদের বিচার পাইয়ে দেবেন। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। সুলতান খুব নেক দিন মানুষ, তিনি নিশ্চয়ই গরিবদের কথা শুনবেন। হ্যাঁ জাহানারা, সুলতান বিচার তো করবেন, কিন্তু আমরা তো লেখাপড়া জানি না। আমরা আমাদের অভিযোগ কিভাবে বোঝাবো সুলতানকে? ওনার দরবারে তো কত বড় বড় লোক থাকে। দুজনে সারা রাত ধরে চিন্তা করতে থাকেন কিভাবে বিচার চাইবেন সেই ভাবনায়। তখনই আব্দুল হাকিমের মাথায় একটা বুদ্ধি আসে। তিনি একটা বড় কাঠের তক্তা জোগাড় করেন। আঙুলের মতো পেন্সিল দিয়ে তাতে ছবি আঁকতে শুরু করেন। একটা ছোট কুঁড়ে ঘর তিনি আঁকলেন। তার পাশে নবাবের বড় হাভেলি। হাভেলির চারপাশে বিস্তীর্ণ জমি, জমির চারদিকে ভাঙা বেড়া আর কর্মচারীর গরু নিয়ে যাওয়ার দৃশ্য। সব শেষে চাবুক মারার দাগ হিসেবে তিনি টেনে দেন 10টা কালো দাগ। পরের দিন সকালে তিনি তক্তাটা দড়ি দিয়ে নিজের পিঠে বেঁধে নেন। তারপর তিনি তার স্ত্রীকে বললেন, জাহানারা, আমি সুলতানের সাথে দেখা করতে শহরে যাচ্ছি। তুমি ভয় পেও না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। উপরওয়ালা সব দেখছেন। সুলতান নিশ্চয়ই আমাদের বিচার করবেন। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। এত পথ হেঁটে কিভাবে যাবেন আমি জানি না। আপনাকে খাওয়ার জন্য কিছুই দিতে পারলাম না, ঘরেও তেমন কিছু নেই। আমি উপরওয়ালার কাছে দোয়া করব যেন আপনার সাথে সুলতানের দেখা হয়। তিনি সব কিছু ঠিক করে দেবেন। আব্দুল হাকিম যাত্রা শুরু করেন।
যেতে যেতে সামনে একটা ঘন জঙ্গল আসে। তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন, একটা গাছের নিচে বিশ্রাম নিতে বসেন। ঠিক তখনই একটু দূরে দুজন শিকারী এসে উপস্থিত হয়। আসলে তারা ছদ্মবেশী সুলতান ও তার সঙ্গী ছিলেন। সেখানে তারা বসেছিলেন। রাহাত আলী ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে যান। সাহেব, আপনাদের কাছে কিছু খাবার হবে? আমার খুব খিদে পেয়েছে। আমি সকাল থেকে কিছুই খাইনি। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছি। কিছু খাবার থাকলে দয়া করে দিন না সাহেব। আরে বাবা, আপনি এখানে বসুন। আপনি কোন গ্রাম থেকে আসছেন? এত দূরে কোথায় যাবেন? আগে এখানে বসুন আর এই ফলটা খান। ওই শিকারীরা রাহাত আলীকে ফল খেতে দেন। রাহাত আলী ফল খেয়ে একটু শক্তি ফিরে পান। তখনই শিকারীরা তাকে জিজ্ঞেস করে, এবার বলুন তো বড় মিয়া, আপনার গ্রাম কোনটা? আর আপনার পিঠে যে কাঠের তক্তা ঝুলিয়ে রেখেছেন, এটা কি জিনিস? আমরা খুব গরিব বাবা। আমি আর আমার স্ত্রী একা থাকি। আমাদের একটা গরু ছিল। গরুটা ছিল আমাদের সন্তানের মতো, কিন্তু জমিদার সেটা কেড়ে নিয়েছে। এই দেখুন, এই বোর্ডে পুরো কাহিনী আমি এঁকেছি। এটা নিয়ে আমাকে সুলতানের কাছে যেতে হবে। আমি তো পড়তে জানি না, তাই এই ছবিগুলোই এঁকেছি। কিন্তু বাবা, এটা তো শুধু ছবি। সুলতান এটা দেখে কিভাবে বুঝবেন এর মানে কি? রহমত আলী ওই কাঠের তক্তাটা বের করেন আর এক এক করে ছবির উপর আঙুল দিয়ে পুরো ঘটনাটা বোঝাতে শুরু করেন। শিকারীরা তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন। এটা তো খুব কষ্টের গল্প বাবা। যদি তুমি এটা সুলতানকে দেখাও, নিশ্চয়ই সুলতান উপযুক্ত বিচার করবেন। তুমি হার মেনে নিও না বাবা। হ্যাঁ বাবা, এখন ওই সুলতানের ওপরেই একমাত্র ভরসা। ওনার দেখা পেলেই হলো, বাকি সব ওপরওয়ালার ইচ্ছা। শিকারীরা সেখান থেকে চলে যায়। আব্দুল হাকিম ধীরে ধীরে সুলতানের মহলে পৌঁছায়। প্রহরীরা প্রথমেই তাকে বাধা দেয়, কিন্তু সুলতানের হুকুমে পরে তাকে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। দরবারে সুলতান তার মন্ত্রীদের সঙ্গে বসেছিলেন। ঠিক তখনই এক মন্ত্রী আব্দুল হাকিমকে দেখতে পান। ওরে বুড়ো, এইভাবে সরাসরি সুলতানের কাছে কেন যাচ্ছিস? এটা কি পাগলামি নাকি? সুলতান, এটা আমার অভিযোগ। এতে আমার সব দুঃখ কষ্টের কথা লেখা আছে। দয়া করে এটা দেখুন। মন্ত্রী তক্তাটা দেখে হেসে উঠল। তার চোখে ছিল অবহেলা আর তাচ্ছিল্য। সুলতান, এই লোকটা পাগল। তক্তার ওপর দাগ টেনে বলছে অভিযোগ। ওকে এক্ষুনি বাইরে বের করে দিন। থামুন মন্ত্রীমশাই, আগে দেখতে দিন এতে কি আছে। বাবা, আপনি আমার কাছে আসুন। আব্দুল হাকিম ধীরে ধীরে সুলতানের কাছে যান। সুলতান কাঠের তক্তাটা হাতে নেন আর ছবিগুলোর ওপর আঙুল রাখেন। এটা কি তোমার কুঁড়ে ঘর বাবা? আর এটা নবাবের হাভেলি? জি সুলতান, একদম তাই। আর এটা কি জমির ভাঙা বেড়া? তোমার গরু এখান দিয়েই ভিতরে ঢুকেছিল? জি সুলতান, আপনি তো আমার মনের কথাই জেনে নিয়েছেন। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আপনি সবকিছু বুঝতে পেরেছেন। আর এই নিচের 10টা দাগের মানে কি? নবাব তোমাকে 10টা চাবুক মেরেছে, তাই না বাবা? হ্যাঁ সুলতান, আপনি খুব বুদ্ধিমান। এই মন্ত্রীরা আমাকে নিয়ে হাসাহাসি করল, কিন্তু আপনি
আমার কষ্টটা ঠিক বুঝে নিলেন। আমার মতো গরিবের উপর দয়া করুন সুলতান, আমার গরুটা ফিরিয়ে দিন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি আপনার গ্রামে ফিরে যান। আমি কথা দিচ্ছি, কাল সকালের মধ্যে আপনি আপনার গরু ফিরে পাবেন। আর জাহানারা মাকে বলবেন সুলতান সালাম পাঠিয়েছেন। আব্দুল হাকিম সুলতানের কথা শুনে গভীর স্বস্তি আর খুশি নিয়ে ধীরে ধীরে দরবার থেকে বেরিয়ে আসেন। তার চোখে তখন কৃতজ্ঞতার জল, আর মনের ভেতর নতুন আশার আলো জ্বলে ওঠে। তিনি সেই আশা নিয়েই আবার নিজের গ্রামে ফিরে যান। পরের দিন সুলতানের দেওয়া আদেশ নবাব শওকত আলীর কাছে পৌঁছায়। আদেশ শুনে নবাব ভয়ে কেঁদে ওঠে। সে তৎক্ষণাৎ আব্দুল হাকিমের বাড়িতে যায়, তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করে, আর সুলতানের হুকুমে আব্দুল হাকিমকে একটি নতুন পাকা বাড়ি, 5টি ভালো গরু এবং 2 একর চাষের জমি প্রদান করা হয়। জাহানারা, সুলতান বিচার করেছেন, ওনার জন্যই এখন আমরা সুখে শান্তিতে থাকতে পারব। সুলতান খুব দয়ালু আর নেক দিন মানুষ। উপরওয়ালা ওনাকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, সুলতান সত্যি খুব বিচক্ষণ আর বুদ্ধিমান মানুষ। তিনি আমাদের কাঠের তক্তা দেখেই সব কিছু বুঝে নিলেন। শুধু আমার এটা মাথায় ঢুকলো না, সুলতান আর বুদ্ধিমানের মন্ত্রীদের কেন বেতন দিয়ে কাজে রেখেছেন, যারা একটা ছবিও বুঝতে পারে না? ছাড়ো না, যাই হোক, সুলতানের জন্যই আমাদের জীবন পাল্টে গেল। এভাবেই ওই বৃদ্ধ দম্পতি বাকি জীবন খুব সুখে কাটান। কিন্তু আব্দুল হাকিম কোনোদিনই জানতেই পারলেন না যে জঙ্গলে 2জন শিকারী তাকে ফল খাইয়েছিল, তারা আসলে সুলতান নিজেই ছিলেন। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মানুষের অহংকার আর অন্যায় আচরণ একদিন না একদিন তার ফল ফেরত নিয়ে আসে, আর গরিব দুঃখীর কষ্টকে অবহেলা করা কখনোই সঠিক কাজ নয়। যেমন কর্ম তেমন ফল, এই সত্যটা জীবন সবসময়ই প্রমাণ করে দেয়। আর ন্যায় আর সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত ন্যায়ের জয়ই হয়।